আমার গল্পপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মজা দিতে আমি আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের রড দিয়ে ঝরনার মতো পানি বেরিয়ে আসবে। তো বুঝতেই পারতেছ গল্পটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে কানে হেডফোন পরে নাও। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা ইমো নাম্বার পেতে চাও, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা ভিডিও কলে আমার সাথে মজা করতে পারবেন। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। যখন আমার বর মরে গেল তখন আমার 9টা বাচ্চা ছিল। তাদের লালন করতে গিয়ে আমাকে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু তাও আমি তাদের পেট ভরাতে পারতাম না। আর আমি যদিও এখন যুবতী, গ্রামের বউ চৌধুরী বাবু বলতেন, তোমার বাচ্চাদের আমি অবলম্বন হয়ে যাব, কিন্তু রোজ রাতে তোমাকে আমার কাছে আসতে হবে। আমি কিছুদিন চৌধুরীর কথা শুনেছিলাম, আর আমি যখন তার প্রাসাদে গেলাম তখন এমন একটা রহস্য খুলল যে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমার বরের 2টা মাত্র শখ ছিল, এক বাচ্চার জন্ম দেওয়া আর দ্বিতীয়ত ভালো খাবার খাওয়া। বিয়ের পর কয়েক বছরের মধ্যেই আমাদের 7 বাচ্চা জন্ম নিল। 2বারে 5 পরের বার 2 বাচ্চার মা হয়ে গেলাম। আমার বয়স কম ছিল যখন আমার বিয়ে হলো। আমার বর ঘরে কখনো কোনো জিনিসের অভাব হতে দেয়নি। এই ব্যাপারটায় আমি একটু অবাক হতাম যে এত টাকা পয়সা কোথা থেকে আসে। কারো জমিতে কাজ করত সে, আমাদের তো নিজের জমিও ছিল না। আল্লাহ আমাদের আরও 2টা বাচ্চা দিয়েছিল। যখন 9ম সন্তান আমার পেটের মধ্যে ছিল তখনই আমার বর এই দুনিয়া থেকে চলে গেল। তার মৃত্যু কখন হয়েছিল কেউ জানত না, শুধুমাত্র সে মৃত অবস্থায় পাওয়া গেল, কিন্তু তাকে কেউ প্রাণে মারেনি। পুলিশের আন্দাজ ছিল যে বোধহয় তার হার্ট অ্যাটাক হয়েছিল। আমরা গ্রামে থাকতাম, আর গ্রামে কারণেই সম্পর্কে খুব বেশি গানও ছিল না। আমার বর এই দুনিয়া থেকে চলে গেল, আমি ভীষণ উদাস ছিলাম, কিন্তু 9 বাচ্চার সাথে আমার টিকে থাকা খুব মুশকিল হয়ে গেল, কেননা সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। খুব খারাপ অবস্থা দেখে নিয়েছিলাম, বাচ্চাদের জন্য খাবার মতো কিছু ছিল না। আমি রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। সে একদিন বলল যে, আমি তোমার বাচ্চাদের সাহারা হতে চাই, কিন্তু রোজ রাতে তোমাকে আমার ঘরে আসতে হবে। এটা আমার পক্ষে সম্ভবই ছিল না, কিন্তু নিজের বাচ্চাদেরকে মরতে দেখতে তো পারতাম না। আমি বাচ্চাদের জন্য রাজি হয়ে গেলাম। কিন্তু যখন আমি প্রাসাদে গেলাম, সেখানে যখন একটা রহস্য থেকে পর্দা উঠল তখন আমি অবাক হয়ে গেলাম, কেননা এই কথাটা ভীষণ অদ্ভুত ছিল। আমার নাম মরিয়ম। আমার বয়স ভীষণ কম ছিল। যখন আমার বিয়ে অজি নামক এক মানুষের সাথে হয় আর আমি শহর থেকে গ্রামে চলে আসি, আমি অল্প বিস্তর পড়াশোনা শিখেছিলাম, কিন্তু গ্রামে আসার পর আমার সমস্ত বুদ্ধি ঘরের কাজকর্মে আর বাচ্চা সামলানোর কেটে গেল। বিয়ের প্রথম বছরে 2টা বাচ্চা হলো, আর তারপর বাচ্চাদের লাইন লেগে গেল। আমি প্রত্যেক বছর বাচ্চা জন্ম দিতাম, আর এরকমভাবে 7 থেকে 8 বছরে আমি 9 বাচ্চার মা হয়ে গেলাম। আমার বর অদ্ভুত ধরনের মানুষ ছিল। সে একটা ছোট চাকরি করত, কিন্তু ঘরে অনেক বেশি টাকা পয়সা নিয়ে আসতো। ঘরে না কোনো শাশুড়ি ছিল, না ছিল কোনো ননদ, আর না ছিল অন্য কেউ। ঘর ছিল আমার বরেরই, কিন্তু আমি একা এতগুলো বাচ্চাকে লালন পালন করতে গিয়ে ক্লান্ত হয়ে যেতাম, আর ভীষণ চিন্তা ও করতাম। কখনো কখনো খুব বাজেভাবে কান্নাকাটি করতাম, আর নিজের বরকে বলতাম যে আমি এত সব পারি না করতে। কিন্তু আমার বর একটা ভীষণ অদ্ভুত ধরনের শরবত বানাতো, যে শরবতে সে বাদাম, পেস্তা আর কোনো এমন ঠান্ডা জিনিস মেশাত যে সেটা খেতেই সাথে সাথে আমি শান্তি পেয়ে যেতাম। এমনকি আমি পুরো দিন ক্লান্ত হয়ে থাকলেও রাতে শান্তিতে ঘুমোতে পারতাম। তা না হলে আমার পায়ে এত ব্যথা হতো যে আমি ঘুমোতে পারতাম না, কেননা আমি পুরো দিন বাচ্চাদের নিয়ে কাজ করতাম। বাচ্চাদের জন্মের বেশি সময় হয়নি। ওরা ছোট ছিল বলে আমায় নানাভাবে বিরক্ত করত। এজন্য আমার বর রাতে আমার জন্য শরবত অবশ্যই বানাত। আর যখন আমি শরবত খেয়ে নিতাম, সকাল বেলা উঠে আমার মনে থাকতো না যে আমি কখনো শুনেছি আর কখনো উঠেছি। আর যদি রাতে কোনো বাচ্চা যদি রেগে যেত, আমার বর তার খেয়াল রাখত। সে বলতো, এদের সবাইকে দিনে তুমি সামলাও, রাতে আমি সামলে নেব, তুমি শান্তিতে ঘুমাও। আমার বরের অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটত। সে ঘরে খুব কম থাকতো, আর যখনই ঘরে আসতো রাতে আমাকে বেহুশ করে দিত। সে বলতো যে আমি জ্ঞান থাকা অবস্থায় তোমার কাছে আসতে পারবো না। এটা আমার ব্যাপার, আর তোমাকে এই ব্যাপারটা বুঝতে হবে। আমি তার সব কথাই মেনে নিতাম, কারণ সে আমার ভীষণ খেয়াল রাখত। তাই তার খুশিতেই আমার শান্তি ছিল। আমার জীবনে আমার রাতগুলো ভালোই কাটত, আর আমি খুব শান্তিতে ঘুমিয়ে থাকতাম। আল্লাহ আমাকে 8ম বাচ্চাও দিল, কিন্তু আমার বরকে দেখে তেমন মনে হতো না যে সে 8ম বাচ্চার বাবা। যখন কিনা সুন্দর তো আমিও ছিলাম, আর দেখতে বাজে লাগতো না, কিন্তু জানতাম আমি ভেতর থেকে অনেক দুর্বল হয়ে যাচ্ছিলাম। বাচ্চার জন্ম দেওয়া কোনো সহজ কাজ তো নয়।
আমার বর ঘরে অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসতো। সে আমাকে ভালোভাবে খাওয়াতো আর সারারাত বাচ্চাদের সামনে আমার ঘুমটা পুরো করে দিত, কিন্তু তার মানে খুব একটা ভালো ছিল না। ওর কাছে তো নিজের জমিও ছিল না, অন্যের জমি দেখাশোনা করত সে। তাহলে এত টাকা পয়সা না জানি কোথা থেকে আনত, যা চাইতাম তাই এনে দিত। সাথে সাথে বাচ্চাদের জন্য খুব ভালো বাবাও ছিল সে। এমন ছিল না যে একটা বাচ্চার জামাকাপড় অন্য বাচ্চাকে পরাতাম। যখনই বাচ্চা জন্ম নিত তাদের জন্য নতুন নতুন জামা কাপড় বানাতাম। গ্রামের লোকেরা আমাকে প্রায় বলতো, তোমার বর তোমাকে খুব ভালো অবস্থায় রেখেছে। আমি প্রথমে বিয়েটা করতে চাইনি, কিন্তু এখন আমি বুঝতে পারি যে আমি সৌভাগ্যবতী। কিন্তু আমার খুশিটা আগুন লাগানো হলো যখন একদিন আমি খবর পেলাম আমার বর অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। কিন্তু তারপর দ্বিতীয় খবরটা আমার প্রাণ বের করে দিল। যখন ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে রাস্তার মধ্যেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সেই সময় আমার পেটে আমার নবম বাচ্চা ছিল। আমি ভীষণ কেঁদেছিলাম, ভীষণ ছটফট করছিলাম। আমার বরকে ছাড়া বাচ্চাদের কি করে সামলাম, এই চিন্তাটাই সবার আগে মাথার মধ্যে এসেছিল। আমার বর ঘরে কিছু টাকা পয়সা রেখেছিল যেটা তার কবরের খরচা হয়ে গেল। কিন্তু দূরের আত্মীয় স্বজন ছিল, কেউ আমাদের নিজের ঘরে নিয়ে যেতে রাজি ছিল না, আর না কেউ আমাদের সাহারা দিতে চেয়েছিল। যদি সমস্ত আত্মীয় স্বজন মাসের কিছু কিছু পয়সাও দিত তাহলে আমাদের কোনোভাবে সংসার চলে যেত। কিন্তু কেউ এই ব্যাপারটা এগিয়ে আসেনি। সবাই এটাই বলছিল যে 10 বাচ্চার খরচ কে তুলবে, এদের সবাইকে কেউ লালন পালন করতে পারবে না, আর 9 বাচ্চার মাকে দিয়ে বা কি করবে। কেননা আমাদের এখানে যখন কোনো মহিলা এভাবে বিধবা হতো তখন তাদেরকে একটাই উপদেশ দেওয়া হতো যে তুমি দ্বিতীয় বিয়ে করে নাও, যাতে তোমার বাচ্চাদের পালন করার মতো কাউকে তুমি পেয়ে যাও। কিন্তু কোনো পাগলি হবে যে এরকম একটা মহিলাকে বিয়ে করতে চাইবে যার সাথে 9 বাচ্চা ছিল আর তার মধ্যে আবার 4 মেয়ে। আমি রেগে গিয়ে সব আত্মীয়দের অনেক কথা শুনিয়ে দিলাম আর বললাম কোনো দরকার নেই, আমার কারোকে আমি নিজের বাচ্চাদের নিজেই পালন করব। তোমরা যেতে পারো, তোমাদের সম্পর্কের মানুষটা তো এই দুনিয়া থেকে চলে গেছে। তার মৃত্যু উপলক্ষে রান্না করা খাবারও শেষ হয়ে গেল, কিন্তু এখনও এখানে বসে আছে সবাই। সব লোকেরা আমাকে অনেক কথা শোনাল, বলল আমরা তো তোমার লাভ নিয়ে ভাবছিলাম, কিন্তু তুমি তো ভালো যোগ্যই না। আমি বললাম বেরিয়ে যাও ঘর থেকে, কারো দরকার নেই। বাড়িতে কিছু টাকা পয়সা পড়েছিল, প্রথমেই তা ব্যবহার হয়ে গেল। এরপর বাড়ির কিছু জিনিসপত্র বিক্রি করতে লাগলাম, আর এখন তো শুধুমাত্র একটা গরু থেকে গিয়েছিল যারা দুধ আমার বাচ্চারা খেলত, কিন্তু গরুকে খাওয়ানোর মতো কিছুই ছিল না, যার জন্য দুধ ও পাচ্ছিলাম না, সেটাও তাই বিক্রি করে দিলাম। আর তারপর 1 মাস ওই পয়সা দিয়ে কোনো রকম চালালাম। কিন্তু এরপরে আবার টাকা পয়সার অভাব হতে লাগল। বাচ্চারা খিদের জ্বালায় যাতে লাগল, তাদের মন ভোলানোর জন্য তাদেরকে ক্ষেতের দিকে নিয়ে যেতে লাগলাম। কিন্তু গ্রামে আর কিছু ছিল না। জমির কাছে একটা গাছ দাঁড়িয়েছিল যাতে ছোট ছোট তুত ফল লেগেছিল। আমার বাচ্চারা সেগুলো খেয়ে নিজের পেট ভরাতে লাগল। যখন আমাদেরকে একজন লোক দেখে নিল, আমি ওই লোকটাকে জানতাম, সে আমাদের পাড়ার চৌধুরী। যখন এই দৃশ্য দেখল তখন আমাদের কাছে আসলো। বাচ্চাদের অবস্থা দেখে ভীষণ চিন্তায় পড়ে গেল, বলতে লাগল তুমি আজিমের বউ তো, যে কিছুদিন আগে মারা গেল। আমি বললাম হ্যাঁ, আমি তার স্ত্রী, আর এই সমস্ত বাচ্চা আজিমের। সে বলতে লাগল কিভাবে পেট চালাচ্ছেন। তখন আমি তাকে সমস্ত কথা বললাম। সবকিছু শেষ হয়ে গেল। বাড়িতে শেষ একটা জন্তু ছিল, তাকেও বিক্রি করে দিতে হলো। বাচ্চারা খিদে যন্ত্রণায় ছটফট করতে লাগল, এই জন্য তাদেরকে এখানে নিয়ে আসলাম। সে বাচ্চাদেরকে গাড়িতে বসিয়ে নিল, আমাকেও বলল গাড়িতে বসতে, আর বলল তোমাদেরকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। বাড়িতে যখন আমাদের ছাড়তে আসলো তখন আমার হাতে কিছু পয়সা দিল। আমি ভীষণ খুশি হলাম যে চৌধুরী আমার অবস্থা বুঝতে পেরেছি। আমি বললাম চা খেয়ে যান। বাচ্চারা বাইরে খেলছিল আর আমি চা বানাতে লাগলাম। চৌধুরীর জন্য চা বানিয়ে যখন আমি তাকে দিলাম, সে কাপের সাথে আমার হাত ধরে নিল। আমি নিজের হাত সরিয়ে নিলাম, বললাম চৌধুরী সাহেব এটা আপনি কি করছেন। সে বলতে লাগলো তুমি ভেবেছ যে তুমি কি করছো আর কি করবে, এতগুলো বাচ্চার পেট কিভাবে চালাবে। যে পয়সা আমি দিয়েছি ওটা 2 দিন পরেই তো শেষ হয়ে যাবে, তারপর তুমি কি করবে। আমি বললাম আল্লাহ সব দেখছেন, যেভাবে আপনাকে উনি পাঠিয়ে দিয়েছেন আমার কাছে, এরকম ভাবে অন্য কারোকে আমার কাছে ঠিক পাঠিয়ে দিবেন। এই দুনিয়ায় কেউ না খেয়ে থাকে, না কিছু করে নেব। আমি হতে পারে এই বাড়িটা বিক্রি করে দেব,
তখন চৌধুরী বল, ঘর বিক্রি করার মতো বোকামি একদম করবেন না, না হলে রাস্তায় চলে আসবে। আমার কাছে তোমার জন্য কাজ আছে। আমি মনের মধ্যে ভাবতে লাগলাম যে চৌধুরীর তো অনেক বড় প্রাসাদ আছে, কোথায় এই প্রাসাদেই আমাকে কোনো কাজ দেবে? তাহলে আমি আমার বাচ্চাদের পেট চালিয়ে নিতে পারব। আমার বড় মেয়েটা এতটাই বড় হয়ে গেছে যে আমি যদি ঘরে নাও থাকি ও নিজের বাকি ভাইদের সামলে নেবে। এমনিতেও তার সময়ের আগেই বড় হওয়ার দরকারও ছিল, কেন না তাদের বাপ ছিল না। আমি সঙ্গে সঙ্গে চৌধুরী সাহেবকে বললাম যে তুমি আমাকে যা কাজ বলবে আমি সেটাই করব। সে বল যে রাতের বেলায় প্রাসাদে চলে এসো। আমি জিজ্ঞাসা করলাম রাতের বেলা কোনো সময়? এটা ভেবে আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে রাত্রিরে আমাকে কেন ডাকছে। তখন উনি বললেন যে রাতের বেলা 10টার পর চলে এসো, আর প্রাসাদের সামনে দরজা দিয়ে আসবে না, পিছনের দরজা দিয়ে 100। এবার আমি এতটাও বোকা ছিলাম না যে সেই সমস্ত কথা বুঝতে পারবো না। আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে প্রাসাদে চৌধুরী আমাকে পিছনের দরজা দিয়ে এত রাতে কেন ডেকেছিল। সে চলে গেল আর আমি সেই সব চিন্তাতেই পড়ে রইলাম যে পয়সা চৌধুরী দিয়েছিল সেটা মুদিখানার দোকানে আগেকার হিসাবের জন্য কেটে নেওয়া হলো, আর শুধুমাত্র এটুকুই খাবার দিল যতটুকু আমরা একবার মাত্র খেতে পারব, তাছাড়া সে অন্য কিছু দিতে রাজি ছিল না। সে বলল, আমাদের পয়সা তুমি 4 মাস পরে দিয়েছ, এবার আমি দ্বিতীয়বার তোমায় ধার একদমই দেব না, না হলে না জানি আবার কবে তুমি শোধ করতে পারবে। 10 বাজতে আর কিছুক্ষণ বাকি ছিল। আমি আমার বরের ফোঁটা বুকের সাথে জড়িয়ে বসে বসে কাঁদছিলাম। কি করব আর কি বা করব না কিছু বুঝতে পারছিলাম না। আমার বর সবসময় আমাকে ভালোভাবে খাইয়ে এসেছে, ভালো ভালো জামা কাপড় পরিয়েছে, কখনো কোনোভাবেই বাজে জীবন আমাদেরকে দেয়নি। আমার সে ভীষণ খেয়াল রাখত। কিন্তু এখন আমি কি করব? কালকের জন্য ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই। আমি পড়াশোনা জানতাম, কিন্তু এতটুকু পড়াশোনা কোনো কাজে লাগবে? আর এতগুলো বাচ্চাকে ছেড়ে আমি যদি চাকরি করতে যেতাম তাহলে আমি কি চাকরি করতে পারতাম? কারোর বাড়িতে কাজ করে নিতাম, কিন্তু এখানে তো সবাই গরিব, শুধুমাত্র চৌধুরী ছাড়া। চৌধুরী আমাকে চাকরির কাজ দিতেই পারে, কিন্তু সে আমাকে চাকরির কাজ দিচ্ছে না, সে আসলে দিতে চায় না। এই ভেবে হৃদয়ে পাথর রেখে দিলাম। বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিল। আমার বড় মেয়েকে বললাম সবার খেয়াল রাখতে। আমি আসছি। ঘর থেকে কালো চাদর গায়ে দিয়ে বেরোলাম আর প্রাসাদের পেছনের দরজা দিয়ে ঢুকলাম, যে সেখানে যেন কেউ চোর ভেবে ধরে না নেয়। কিন্তু 1-5 মিনিট হয়ে গেল, ওখানে কেউ আসে না। তারপরে আমি বললাম, আমি এই সমস্ত করতে চাই না। আমি আমার মৃত স্বামীকে কোনোভাবে ঠকানোর কাজ করতে পারব না। এই জন্য সেখান থেকে আমি যেতে লাগলাম। কেউ আমাকে ধরে থামিয়ে দিল। আমি দেখলাম চৌধুরী। আমি তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিলাম। আমি বললাম, আমি ফেরত যাচ্ছি। সে বলল, যদি ফেরত চলে যাও তাহলে বস, তবে নিজের বাচ্চাদের কথা ভাবো। আমি বললাম, আপনি আমাকে আমার বাচ্চাদের কথা বলে আমাকে দিয়ে ভুল কাজ করাতে চান? তখন সে বলল, সব কাজ ভুল হয় না, আরে সিদ্ধান্ত কাজ নিজেই করে দেয়। আমি বললাম, আপনার স্ত্রী নেই, আপনার বাচ্চা নেই, আপনি নিজেই ভাবুন না। আমি যদি আপনার জায়গায় হতাম আর আপনি যদি আমার জায়গায় হতেন, তখন আপনার উপর দিয়ে কি বয়ে যেত? তখন সে বলল, আমার বউ আছে কিন্তু বাচ্চা নেই। আর সত্যি বলতে কি, আমি তোমার জায়গাতেই আছি। আমি চৌধুরীর কথা কিছু বুঝতেই পারলাম না। তার চোখে আমি কিন্তু লালসা দেখতে পাইনি। চৌধুরী বলল, তোমার বর ভীষণ ভালো মানুষ ছিল, ভীষণই, আল্লাহ তাকে জান্নাতের জায়গা দিয়েছে। আমি বললাম, কেন? ভালো মানুষের বড়ই যত খারাপ করতে চাও। তখন সে মাথা নামিয়ে নিল। সে বলল, রাতে তোমাকে আমার কাছে আসতে হবে, আর তারপর পুরো সপ্তাহ কেটে যাওয়ার পর তোমাকে আমি এমন কিছু বলব যেটা শুনে তুমি অবাক হয়ে যাবে। আমি কোনোভাবেই কথার বিষ চেন পান করে নিলাম, কেননা নিজের বাচ্চাদের আমি ক্ষুধার্ত দেখতে পারব না। চৌধুরী আমার বাড়িতে রেশন দিয়ে গেল, আর ঘরে যা যা জিনিস কম ছিল সেটাও দিয়ে আসলো। বাচ্চাদের জন্য নতুন কাপড় এনে দিল। সে আমার বাচ্চাদের ভীষণ ভালোবাসে, তার এইসব করার কোনো দরকার তো ছিল না। তারপর আমার কান খবর শুনো, চৌধুরীর বউ তাকে ছেড়ে চলে গেছে। আমি ভাবলাম যে বোধহয় আমার ব্যাপার এসে জানতে পেরে গেছে, কিন্তু এই কথাটা তো গ্রামে 2-3 মাস ধরে রটে গেছে যে চৌধুরীর বউ তার থেকে তালাক চেয়েছে। কেননা এই বিষয়টা কিছুতেই বোঝা যাচ্ছিল না, আর এর কোনো সমাধানও বের হচ্ছিল না। আর তাদের দুজনের কোনো বাচ্চাও ছিল না, এজন্য তারা আলাদা হয়ে যাওয়াটাই ঠিক মনে করেছিল। চৌধুরী তালাক দিচ্ছে। আমি 1 সপ্তাহ ধরে চৌধুরীর জন্য রোজ রাতে তার প্রাসাদে যেতাম, কিন্তু সে আমাকে 3-4 দিন ধরে ডাকেনি। আর আমি নিজেও ধন্যবাদ জানিয়েছিলাম, কারণ এরকম জীবন আমি বাঁচতে চাইনি। আমি ভীষণ মজবুত ছিলাম, কিন্তু তারপর সে আবার এক রাতে আমাকে ডাকল।
আর এবার এসে আমাকে প্রাসাদের গেস্ট হাউস নিয়ে যাওয়ার পরিবর্তে সোজা প্রাসাদের ভিতরে নিয়ে গেল। আমি এটা ভেবে অবাক হয়ে গেলাম যে সে কি কোনো বিষয়ে কাউকে ভয় করে না, যে যদি প্রাসাদের কোনো চাকর দেখে, তার বউ যদি দেখে প্রশ্ন করে। কিন্তু আমার মনে হতো যে প্রাসাদে কেউ নেই। আমাকে সে ঘরে নিয়ে আসলো, যেটা ভীষণ সুন্দর ছিল, এমন মনে হচ্ছিল যেন এখানে সমস্ত জিনিস নতুন। তারপর সে আমাকে আরও একটা ঘর দেখাল, যেটা বাচ্চাদের জন্য সাজানো ছিল। কিন্তু সে আমাকে নিজের প্রাসাদ কেন দেখাচ্ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না। তারপর সে আবার আমাকে ফেরত ওই ঘরে নিয়ে আসলো, আমাকে নিজের সামনে বসাল, আমার হাত ধরল। সে এমনভাবে হাত ধরল যেন সে আমাকে ভীষণ ভালোবাসে। কিন্তু সে আমাকে কি করে ভালোবাসতে পারে যে আমাকে নিজের প্রয়োজনের জন্য ব্যবহার করছে, তা আমার অসুবিধা সুযোগ নিচ্ছে। কিন্তু সে আমাকে এমন একটা কথা বলল যেটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। সে বলল, আমি আমার বুকে তালাক দিয়ে দিয়েছি। তোমার ভরা জুন কখনো তোমার বর ছিলই না। আমি তোমার বর, আর আমি বাধ্য ছিলাম যে আমাকে ওই লোকটার সঙ্গে তোমাকে রাখতে হয়েছিল। তোমার মনে পড়ছে যে তোমার বর প্রত্যেকটা রাতে তোমাকে শরবত খাইয়ে দিত যাতে তুমি খুব শান্তিতে ঘুমাতে পারো। আর এইভাবে আমি তোমার কাছে যেতাম। এই যতগুলো বাচ্চা তুমি দেখছো, এগুলো আমার বাচ্চা। কেননা আমার বউ আমাকে কোনোদিন বাচ্চা দিতে পারত না, কিন্তু আমার বউ যদি জানতে পারত যে আমার আরও একটা বউ আছে আর তার বাচ্চাও আছে, তাহলে তোমাকে প্রাণে মেরে ফেলত। তার বংশের লোকেরা ভীষণ সাংঘাতিক। এজন্য আমাকে এই সমস্ত নাটক করতে হলো। তোমার ভর আমি, আর এই সমস্ত বাচ্চা আমার। আর আজিম আত্মহত্যা করেছিল, কেননা সে এরকম জীবনের সাথে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিল। তার কথা হলো সে কারণে ধোঁকা দিতে পারবে না। ওই বাচ্চাগুলোকে বাবা বলতো। সে ভীষণ চিন্তা করত, আর এজন্য সে আত্মহত্যা করে নীল, যাতে সে রাস্তা থেকে সরে যায়। সে আমার বিশ্বস্ত চাকর ছিল, আমি তার উপকার কোনোদিন ভুলব না। সে তোমাকে নিজের ঘরে রেখেছিল, আর আমার ইজ্জতে কোনোরকম ক্ষতি হতে দেয়নি। আমি এটা শুনে তো অবাক হয়ে গেলাম, কেননা আমার বর ঠিক এগুলোই করত আমার সাথে সবসময়। রাতে আমার বর আমাকে ঘুম পাড়িয়ে দিত। আমি বললাম যে যদি এমনটাই হয়ে থাকে, আমার থেকে সমস্ত লুকিয়েছিলে কেন, আমাকে কেন রাতে ডাকতে? তখন চৌধুরী বলল, আমার বউকে যতক্ষণ এই প্রাসাদ থেকে বের না করে দিই, আমি তোমাকে এখানে আনতে পারতাম না। আর তোমার বর আত্মহত্যা করে নিয়েছিল, এজন্য আমাকে আরও 2-1 সপ্তাহ তালাক হওয়া পর্যন্ত সময় কাটাতে হতো, যাতে কেউ সন্দেহ না করে যে তুমি আমার বউ। এই প্রাসাদ আর এই সব কিছু তোমার আর আমার বাচ্চাদের। আজ থেকে তুমি এখানেই থাকবে। এই ঘর তোমার, আর দ্বিতীয় ঘর আমি বাচ্চাদের জন্য সাজিয়েছি। বাচ্চাদের সামলাতে আয়া দেখেছি, সব ব্যবস্থা হয়ে যাবে তোমার জীবনে, আর আমার শান্তি হবে। আমি বললাম যে আমার এখনো কিচ্ছু মাথায় ঢুকছে না। আমি তো মাকে কিভাবে গ্রহণ করব? আমি তোমাকে আপন ভাবিনি। তখন সে বলল, হ্যাঁ জানি, এতে আমি দোষী, কিন্তু তোমার কত সময় লাগবে তুমি নিতে পারো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কেননা তুমি আমার বাচ্চাদের মা। এই সমস্ত কথা শুনে আমার পায়ের তলা থেকে জমি বেরিয়ে যাচ্ছিল যেন, আর আমার মাথা ঘুরে যাচ্ছিল। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, আমি ঘরেই ছিলাম, আর চৌধুরীকে বললাম আমি এমন করতে পারবো না, কেননা আমি আমার বরকে সব কিছু মেনেছি। সেই আমার জন্য সমস্ত কিছু ছিল, সেই আমার খেয়াল রেখেছে। আমার বাচ্চারা ওকে নিজের বাবা বলতো। তুমি আমার জীবনকে নষ্ট করে দিয়েছ, তোমাকে এসব কে করতে বলেছিল? যদি তোমার মধ্যে এত টাইম মতো না থাকে যে তুমি তোমার বউকে এটাও বলতে পারো না যে তোমার দ্বিতীয় বউ আছে, আর তার থেকে তুমি 9 বাচ্চাকে জন্ম দিয়েছ, তুমি একটা ভীতু মানুষ। আমি তোমার উপর কেন বিশ্বাস করব? তুমি একটা মহিলার কাছে ভয় পেয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছ। আমি বাধ্য ছিলাম, কেননা ওই মহিলা তোমাকেও মেরে দিতে পারত। চৌধুরী বলল, এই জন্য সেই ভয়ে আমি ছিলাম, কেননা তার হাতে যদি আমার দুর্বলতা পৌঁছে যেত, তখন সে দয়া করত না। কিন্তু সে এখন আমার জীবন থেকে চলে গেছে। আমি বললাম, এখন যদি সে জানতে পারে, সে কি আমার বাচ্চাদেরকে ক্ষতি করবে না, তখন তুমি কি করবে? তখন সে বলল, এরকমটা হবে না। তুমি এখানে পাহারায় থাকবে, আমার দায়িত্বে থাকবে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমার কথা বোঝার চেষ্টা করো। আমি কিছু বুঝতে পারছি না, হতে পারে দুনিয়ার লোকেদের কাছে আমার এই কাহিনীটা ভীষণ অদ্ভুত লাগবে, কিন্তু আসল সত্যিটা এমনই ছিল। আর বাস্তবে এর থেকেও খারাপ ঘটনা মানুষের সাথে ঘটে থাকে। আমার সাথে যা হয়েছে সেটা তো তাও এমন একটা কথা যার কোনো না কোনো জবাব বেরিয়ে আসবে। আমার মনে আছে, আমার বর কখনো জ্ঞান থাকা অবস্থায় আমার কাছে আসেনি, কিন্তু আমি তো তাকেই নিজের ঘর ভাবতাম। সে চৌধুরীর বিশ্বস্ত চাকর ছিল, যে চৌধুরীর সাথে বিশ্বস্ততা করেছিল, আর তারপর সেই সবের মধ্যেই দ্বন্দ্বের মধ্যে পড়ে সে আত্মহত্যা করে নেয়। কিন্তু সেই আমার বর ছিল, আর আমার বাচ্চাদের জন্য বাবা।
আমার বাচ্চাদেরকে এই কথাটা বোঝাতে আমার অনেক সময় লেগেছে, আর আমিও চৌধুরীকে কখনো হৃদয় থেকে গ্রহণ করতে পারিনি। কিন্তু যত সময় যেতে লাগলো, সময়ের সমস্ত ঘায়ে মলম লাগিয়ে দিল। কিন্তু এখনও চৌধুরীর জন্য আমার হৃদয়ে কোনো ভালোবাসা ছিল না। সে শুধুই আমার বাচ্চাদের বাবা, এবং আমার স্বামী যে সমস্ত চাহিদা পূরণ করত। বিচারের দিন আমি অবশ্যই আজিমকে কলার চেপে ধরব। আমি বলব কেন সে আমার সাথে এইসব করল। চৌধুরী যদি তাকে আমার সাথে এসব করতে বাধ্য করে, তারপরেও সে কেন এমন করেছিল? সে বার অন্তত করতে পারত। সে আমার জীবন বরবাদ করে রেখে দিল। আমি দুইটা পুরুষের মাঝে পিষে থাকা এক অদ্ভুত ধরনের মহিলা। তাহলে বন্ধুরা, চৌধুরীকে আমার সাথে সঠিক কাজ করেছি, নাকি তার নিজের বউয়ের থেকে ভয় পেয়ে থাকা তার উচিত ছিল না? আপনারা কমেন্ট করে নিশ্চয়ই বলবেন।